শিবলি ভাই, আমরা ফুয়াদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। ফুয়াদ ভাই, আমরা দেখলাম যখন হাদির মৃতদেহ কবরে শায়িত করা হচ্ছে তখন আপনি ছুটে গিয়েছেন, সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন। হাদি সম্পর্কে আমরা কিভাবে মূল্যায়ন করব? ধন্যবাদ। প্রথমেই হচ্ছে যে আমরা হাদির জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়, তার শাহাদাতকে কবুল করে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকের শহীদ হাদির এই জানাজা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, রাষ্ট্র বিনির্মাণের অনেক যে গতিপথ, তার ডাইরেকশন ঠিক করে দিয়েছে এবং ডাইরেকশনটাকে পরিষ্কার করে দিয়েছে। এখানে প্রথম ডাইরেকশন হচ্ছে যে দিল্লির আধিপত্যবাদের সাথে ন্যূনতম আপোষ যারা করবেন তারা যে প্ল্যাটফর্ম থেকে করেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করেন, সুশীল বুদ্ধিজীবী, গণমাধ্যম, সাংবাদিকতা, বিশ্ববিদ্যালয়, তারপরে শিক্ষাবিদ, যে যেখান থেকে করেন, এই দিল্লির গোলামি করে খেয়ে পরে বেঁচে থাকার দিন শেষ হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ সিম্পলি ইনিয়ে বিনিয়ে তবে কিন্তু যদির এই সুশীল মার্কা কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। অতএব আজকের এই যে লাখো লাখো মানুষ, অযুত লাখ মানুষ যারা আসতে পেরেছেন জানাজাতে এবং যারা আসতে পারেন নাই, তারা সবাই কিন্তু একটা পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশের সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসর যারা দিল্লিতে আছেন তাদেরকে, এবং বাংলাদেশের প্রশাসনের ভিতরে যে লুকিয়ে থাকা দিল্লির গোলামরা আছেন বিভিন্ন স্টেটের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে, বোথ সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে, যে আপনারা দুষ্টামি করতে পারবেন, আপনারা বুলেট খরচ করতে পারবেন, কিন্তু দিন শেষে মানুষের এই আবেগ ভালোবাসাকে যদি দাম না দেন, এটাকে রিড করতে না পারেন, মূল্যায়ন করতে না পারেন, তাহলে কিন্তু দিন শেষে বাংলাদেশের আজাদি কম্প্রোমাইজড হয়ে যাবে। এবং আমরা কিন্তু এই পুরো খুনি চক্রকে আইডেন্টিফাই করতে পেরেছি কারা কারা এখানে আছে। হয়তো আমরা বলতে পারবো না এখন নাম, কোন ডিপার্টমেন্টের কোন উইংয়ের কোন কর্মকর্তা, তার পদবি, নাম, ঠিকানা, কারা কারা চক্রান্ত করেছে, গণমাধ্যমের কারা জড়িত ছিল, কারা কারা ডেইলি স্টার এবং প্রথম আলোতে অ্যাটাক করার উস্কানি দিয়েছে, এই পুরো চক্র কিন্তু আমাদের কাছে পরিষ্কার। অতএব এই জায়গা থেকে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণের জায়গাটা খুব পরিষ্কার ডাইরেকশন চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে শহীদ ওসমান হাদিকে ঘিরে যেই কাজগুলো করবার চেষ্টা করা হয়েছিল গত কয়েকদিনে, সেটা হচ্ছে নতুন কিছু কাউন্টার বয়ান তৈরি করবার চেষ্টা করা হয়েছে। আপনি দেখেন যে ইনকিলাব সেন্টার অথবা ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে গত এক সপ্তাহে আমরা যারা হাদির সহযোদ্ধা ছিলাম, ছোট বড়, আমরা কিন্তু সবাই বলেছি যে আমরা বিক্ষোভ করব, বিদ্রোহ করব, আমরা প্রতিবাদ করব, আমরা চ্যালেঞ্জ করব, সরকারের সমালোচনা করব, সবই করব, কিন্তু সহিংসতার কথা কিন্তু কেউ বলে নাই। তাহলে সাডেনলি প্রথম আলো, ডেইলি স্টারের ওখানে লোকজন গেল কিভাবে? কারা গেছে? তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে না কেন? কারা ওইখানে জিনিসপত্র পাইছে, কোন ম্যাটেরিয়াল দিয়ে সেটা করা হয়েছে? ধরেন তথাকথিত তৌহিদি জনতা, তথাকথিত এই হাদির অনুসারীরা যদি হয়, তাহলে তারা তো কম্পিউটার চুরি করতে যাওয়ার কথা না, ওখানকার সম্পদ চুরি করতে যাওয়ার কথা না। তাহলে এখানে তছনছ হয়েছে, আগুন লাগার পাশাপাশি তো ডাকাতিও হয়েছে, চুরিও হয়েছে। কাদেরকে দিয়ে করানো হয়েছে? এবং যাদের নাম প্রকাশিত হয়েছে, ছবি আসছে, এরা তো একটা আসল মাস্টার মাইন্ড না? তাহলে সারা দুনিয়ার গ্লোবাল যে ট্রেন্ড আমরা দেখেছি ওয়ার অন টেররের সময়, আপনার মুসলমানদের বিরুদ্ধে যে চিরন্তন, ইসলামের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের যেই বয়ান দেখেছি 9/11-এর পর থেকে, তারপর থেকে আমরা দেখেছি আল কায়দা বানানো হয়েছে, লাদেন বানানো হয়েছে, তারপরে হচ্ছে আইসিস বানানো হয়েছে, বাগদাদির মতো ক্রিমিনাল বানানো হয়েছে। এই পুরো চক্রের রাজনীতি কিন্তু আমরা পুরোটা বুঝি, যে কিভাবে ফাঁদ পেতে, কিভাবে এনট্র্যাপ করে স্ট্রিং অপারেশন করতে হয়, একটা স্যাবোটাজ করানো হয় মূল ঘটনাটাকে আলাপ করবার জন্য, আড়াল করবার জন্য। সেই ফলস ফ্ল্যাগ অপারেশনের বাস্তবতাগুলো কিন্তু আমরা জানি, এবং এই প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, যারা এই ভাঙচুর করতে গেলেন তারা আসলে কার পারপাস সার্ভ করেছেন, কার লাভ হয়েছে? এটা তো শহীদ ওসমান হাদির পক্ষের যে আজাদির লড়াই, তাদের তো ন্যূনতম কোনো লাভ হয় নাই। লাভ হচ্ছে হাসিনার, লাভ হয়েছে দিল্লির, লাভ হয়েছে বাংলাদেশের ডিপ স্টেটের, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে চায় যে আপনি এই দেশ চালাইতে পারতেছেন না।
আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না, কারণ আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করছেন না। অতএব বাংলাদেশে দেখেন কেওয়াস লেগে গেছে, এই কেওয়াসের ভিতর থেকে এখন আমাদেরকে দায়িত্ব নিতে হবে। 111-এর ফর্মুলা তৈরি করবার চেষ্টা করতেছে এবং ডিপ স্টেটের প্রত্যেকটা এলিমেন্ট এই ঘটনাগুলোর সাথে জড়িত এবং আমরা ডিটেলস জানি এগুলো সম্পর্কে এবং সময় মতো আসবে। শুধুমাত্র ওই ছাত্রলীগের অমুক থানার তমুক, ও তো স্কেপ গোট, ওকে তো বলির পাঠা বানানো হয়েছে, ওরে 10-20-50 লাখ 1 কোটি টাকা দিয়ে দিচ্ছে, ওর পরিবারকে বলে দিচ্ছে তোর মৃত্যু পর্যন্ত তোর পরিবারের খানা পিনার ব্যবস্থা আমরা করব। ও তো আসলে একটা বস্তির ছেলেকে ওকে ইউজ করছে। কিন্তু পিছনের খলনায়কগুলো কারা এবং খলনায়কগুলো আসলে কি অ্যাচিভ করতে চায়, এই জায়গাটা শহীদ ওসমান হাদির পক্ষের যত মানুষ আছেন বাংলাদেশের, তাদের সবাইকে, যেটা আমরা বারবার বলি, আজাদির লড়াই হচ্ছে শত্রু সাপেক্ষে, রাষ্ট্র বিনির্মাণ হচ্ছে শত্রু সাপেক্ষে, এবং এইটা না বুঝে যদি আমরা কোনো ফাঁদে পড়ি, দিন শেষে ওই আজাদির লড়াইটা ক্ষতিগ্রস্ত হবে। এমন কিছু করা যাবে না যেটা দিন শেষে 111-এর সিচুয়েশন ক্রিয়েট করে, দিন শেষে আওয়ামী লীগের রাজনীতি, নির্বাচন, জাতীয় পার্টি 14 দলীয় সুশীলদেরকে অন্তর্ভুক্ত করবে, এমন পুনর্বাসনের রাজনীতি ফিরে আসে। কোনোভাবে শেখ হাসিনা এবং এসালমের টাকায় যে অরাজকতা চলছে সেটা সফল হবে এবং এইটা সফল হইতে কোনোভাবে দেয়া যাবে না। আমরা আইনের মধ্যে থেকে নিরবিচ্ছিন্ন প্রতিবাদ করে যাব, সরকারের কাছে বারবার দাবি চাইব এবং যারা যারা এটার সাথে দায়ী তাদের বিচারের দাবি তুলব। কিন্তু কোনোভাবেই অস্ত্র হাতে তুলে নেওয়া, কোনো সহিংসতা তৈরি করা, স্যাবোটাজে অংশগ্রহণ করা, এই দালান সেই দালান, ওই বিল্ডিং সেই বিল্ডিং ভেঙে দেওয়া, এই প্রকল্পের ভিতরে ঢোকা যাবে না। এইটা হচ্ছে দিল্লির প্রকল্প। জি শিবলি ভাই, আজকে শহীদ ওসমান হাদির জানাজা পরবর্তীতে তার দাফন, এই সার্বিক আবহাওয়াটা যদি আপনি কেমন দেখলেন? আজকে বাংলাদেশের যেই মূল পালস, বাংলাদেশের যে হৃৎপিণ্ডের যে কথা, এটা আজকে ঘোষিত হয়েছে এই হাদির এই জানাজার ভিতর দিয়ে। হাদি আমাদের পূর্বপুরুষদের যে লড়াইয়ের যে ভাষা, হাদির সেই ভাষায় কথা বলতো। আমাদের লড়াই কিন্তু এই আজকের লড়াই না, হাদি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের উত্তরাধিকার। আমাদের এই লড়াই শুরু হয়েছে এই অঞ্চলে সিরাজদৌলার পতনের ষড়যন্ত্রমূলক যেই পরাজয় হয়েছিল সিরাজদৌলার, এবং সেই ষড়যন্ত্রে যারা অংশগ্রহণ করেছিল তাদের যেই এই অঞ্চলে তাদের যেই প্রভাব, তার বিরুদ্ধে লড়াই করেছিল তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, মজনু শাহ। এদের লড়াইয়ের যে ভাষা ছিল, এদের লড়াইয়ের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ধীরে ধীরে এসে 47-এ এসে আমাদের যে পাকিস্তানের যে লড়াই, আমাদের মুসলমানদের বাসভূমির যে লড়াই, সেই লড়াইয়েরও একটা বিরোধিতা ছিল। আমরা সেই বিরোধিতার থেকে আমরা আমাদের মুসলমানদের জন্য একটা ভূখণ্ড পেয়েছিলাম। এর পরের লড়াই 71, সেখানেও ষড়যন্ত্র ছিল। এর আগে একটা লড়াই ছিল, বঙ্গভঙ্গ রোধ করতে চেয়েছিল যারা, কারণ সেদিন বঙ্গভঙ্গ রোধ করলে আজকের বাংলাদেশের উদয় হতো না। এই যে ধারাবাহিকতার লড়াই, এই লড়াই এসে ষড়যন্ত্রকারীদের হাতে যে পৌঁছেছিল সেটা হাসিনার ভিতর দিয়ে। হাসিনা তার যে রেজিম কায়েম করেছিল, সেই ঐতিহাসিক ষড়যন্ত্রকারীরা যাদের পতন হয়েছিল, সিরাজদৌলার পতনের যারা সিরাজদৌলাকে পতন করেছিল, সেই ষড়যন্ত্রকারীরা, সেই ঘসিটি বেগমরা, হাসিনা তাদের প্রেতাত্মার হয়ে বাংলার শাসন ক্ষমতা, আমাদের দেশের শাসন ক্ষমতা গ্রহণ করে ভারতের কমপ্লিট তাবেদারি করেছে। এবং আমরা যে বলি দ্বিতীয় স্বাধীনতা, 5ই আগস্টের এই স্বাধীনতা হাসিনার পতনের ভিতর দিয়ে আমরা সেই ঐতিহাসিক ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে ভারতীয় হেজিমনির পতন ঘটিয়ে আমরা 5ই আগস্ট এখানে কায়েম করেছিলাম। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র এখনও থেমে নাই। তারা আমাদেরকে গুপ্ত হত্যায় মেতেছে এবং বিভিন্নভাবে দেখা যাচ্ছে আমাদের শত্রুরা যারা এই 16 বছর ধরে আমাদের উপর অত্যাচার, জুলুম, এমন কোনো অপরাধ নয় আমাদের উপর করেনি। তারা যে বসবাস করছে, তারা যে শেল্টার পেয়েছে হচ্ছে ভারতে, সেই ভারত থেকে তাদের কনস্পিরেসিতে হাদিকে হত্যা করা হলো। এবং ঢাকা শহরের প্রকাশ্য দিবালোকে শত শত সিসি ক্যামেরার ভিতর দিয়ে যেই খুনিকে আমরা দেখতে পাচ্ছি, যেই খুনি এখানে এসে তার বিভিন্ন আত্মীয়র বাড়িতে শেল্টার নিয়েছে, তারপর ধীরে সুস্থে আরামে সুন্দর করে বাংলাদেশ ত্যাগ করে আবার ভারতে আশ্রয় নিয়েছে, আমরা তাদের ধরতে পারলাম না। কেন হাদির খুনিদেরকে আমরা ধরতে পারলাম না এত লম্বা সময়? তাহলে আমরা যে বলি বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ হয়েছে, যে ব্যর্থ রাষ্ট্র কখন ব্যর্থ হয়? যখন প্রশাসন ফাংশন করে না, যখন প্রশাসন ঠিক মতো চলে না, যখন প্রশাসন রাষ্ট্রের জনগণের আকাঙ্ক্ষা মতো চলে না, তখন রাষ্ট্র ফেল করে। হাদির খুনিদেরকে এই রাষ্ট্র ধরতে পারে নাই, এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটার জবাব দিতে হবে রাষ্ট্রযন্ত্রকে, এটার জবাব দিতে হবে। এবং হাদির যে কথাগুলো আমরা বলতে পারিনি,
5ই আগস্টের পর আমরা সবাই থেমে গেছি, হাদি থামে নাই। হাদি অনর্গল বলে গেছে। হাদির ভাষাই হচ্ছে বাংলাদেশের ভাষা। যে কথা আমরা বলতে পারিনি সে কথা হাদি বলেছে। আজকে যে লক্ষ লক্ষ, হাদি একটা ছোট মানুষ ছিল, হাদি আজকে এত বড় হলো কেন? কারণ হাদির মুখের ভাষায় সারা বাংলাদেশের এই যে লক্ষ কোটি মানুষের ভাষা প্রতিধ্বনিত হয়েছে। আমরা যে বাংলাদেশ চাই, আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যে বাংলাদেশ আশা করেছিলাম, হাদি সেই বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। হাদির জন্য আজকে এত লক্ষ লক্ষ মানুষ তার জানাজা এসেছে, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষার জন্য। সুতরাং হাদি হচ্ছে এখন বাংলাদেশ, বাংলাদেশ, হাদির ভাষাই আজকের বাংলাদেশ। হাদি যেই স্বপ্ন, যেই বাংলাদেশের রূপরেখা দিয়ে গেছে, আগামী বাংলাদেশকে সেই পথে চলতে হবে। একদম ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আজকে হাদির জানাজার দৃশ্যপটটা কেমন ছিল? আমি ছোটবেলা জিয়াউর রহমানের জানাজা আমি আসিনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা আসিনি, কিন্তু আমার জীবনে আমি দুইজন নেতার জন্য আমি কেঁদেছিলাম। আমার তারুণ্যে, আমার কৈশোরে আমি জিয়াউর রহমানের জন্য কেঁদেছিলাম। তার জানাজার ছবি টিভিতে দেখেছিলাম, পেপারে দেখেছিলাম, এবং মানে মনে হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে বড় জানাজা মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আজকে এসে আমার মনে হলো না, আমাদের আরও একজন নেতা, যে নেতার জন্য আমরা কাঁদছি, সারা বাংলাদেশ কাঁদছে। এবং এই জানাজায় আমি বলবো যে বাংলাদেশের হৃদস্পন্দন আমরা জানান দিয়ে দিয়েছি। এই জানাজায় মানুষের যেই আহাজারি, মানুষের যে কান্না, মানুষের যে দোয়া, হাদির ভিতর দিয়ে এবং হাদির মৃত্যুর ভিতর দিয়ে যেই বিস্ফোরণ ঘটলো, এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে সাহায্য করবে এবং সেটাই বাংলাদেশের পথ দেখাবে। এটাই আমার অনুভূতি হয়েছে আজকের জানাজা থেকে। বাংলাদেশের ইতিহাসে কেমন ছিল আজকে, কি দেখলেন? প্রথম কথা তো হচ্ছে যে আপনার শিবলি ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে বাংলাদেশের কোনো তরুণ বেসামরিক ব্যক্তি, একটা মানে কোনো রাষ্ট্রীয় দায়িত্বে নাই এমন একজন মানুষ এত অল্প বয়সে এত পরিমাণ মানুষকে নাড়া দিয়েছে। এবং তারা মোটামুটি সবাই মানে শুধু অ্যাক্রস দ্য এইজ আর কি, মানে শুধু তরুণরা না, আপনার প্রত্যেকটা বয়সের মানুষকে তারা প্রচণ্ড রকম করে সে চিন্তায় নাড়া দিয়েছে। এবং পারহ্যাপস এটা হিস্টোরিয়ানরা লিখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার আগে পরে সম্ভবত এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে আর কারো হয়নি। তো আর শহীদ প্রেসিডেন্ট তো হেড অফ স্টেট ছিলেন, এবং একই চেতনা দেখবেন, যারা শহীদ জিয়াকে ভালোবাসে তারা হাদিকেও ভালোবাসে। এবং এই ভালোবাসার জায়গাতে কমন জায়গা হচ্ছে দিল্লির আধিপত্যবাদ, এদের কমন ভালোবাসার জায়গা হচ্ছে বাংলাদেশকে একটা রাষ্ট্র বানানোর যে লড়াই, ইনসাফের বাংলাদেশ বানানোর যে লড়াই। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো করেছিলেন, যে সম্মানের সাথে শির দ্বারা উঁচু করে বলতে পারাটা যে আমি বাংলাদেশি। এবং আমি একটা লেখাতে পড়েছি যে জিয়াউর রহমান যখন ভারতে গেছেন, মানে তাদের হিস্ট্রিতে এরকম ঘটনা ঘটেছে কিনা যে বোথ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুইজন প্রেসিডেন্ট জিয়াকে রিসিভ করতে এয়ারপোর্টে এসেছেন। মানে কতটুকু ভয় এবং সম্মান দুটা মিশ্রিত একটা জায়গা থাকলে এই লেভেলের রিসেপশন তারা দেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের বাংলাদেশের ইতিহাস শুধু অতীতের শহীদ জিয়া এবং শিবলি ভাই যেটা কারেক্টলি মানে পয়েন্ট আউট করেছেন, আমাদের আজাদির লড়াইয়ের যে ধারাবাহিকতা ছিল শত শত বছরের, এই আজাদির লড়াইয়ের মাঝখানের একটা কয়েক দশক আমাদের কংগ্রেসীয় রাজনীতির ধারা, বাম, পতিত বাম, ভ্রষ্ট বাম বাংলাদেশের ইতিহাসকে উল্টাপাল্টা করে দিতে চেয়েছে। যে আমাদের মনে হয় কোনো অতীত ছিল না, সাডেনলি আমরা বাঙালি হিসাবে মিস্টার বিনের মতো নাজিল হয়েছি, আমার কোনো আত্মপরিচয় নাই, আমার ইতিহাস নাই, আমার আকপর নাই, আমার কোনো বিন নাই। আমাদেরকে সূর্য সেনার ক্ষুদিরামকে, প্রীতিলতা ওয়াদ্দাদেরকে যে পরিমাণ পরিচিত করানো হয়েছে, আমার ইতিহাসের অন্যান্য বীরদেরকে পরিচয় করানো হয় নাই, হাবিলদার রজব আলীকে পরিচিত করানো হয় নাই, তিতুমির, শরীয়তুল্লাহ, মজনু শাহ, এনাদেরকে, দুদু মিয়া, ওনাদেরকে পরিচিত করানো হয় নাই। এবং তাদেরকে দেখবেন সবসময় সাইড লাইনে রাখা হয়, তাদেরকে এমনভাবে রাখা হয় যে তারা আসলে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না। সেই মিথ ভেঙে দিয়েছেন আমাদের শহীদ সেই যে কালচারাল ফ্যাসিবাদ যেটাকে বলছি, যে কলকাতা এবং দিল্লির শুধু রাজনৈতিক না সাংস্কৃতিক ফ্যাসিবাদের সেই মিথ, সেটা ভেঙে দিয়েছে শরীফ ওসমান হাদি। জি, আমি আপনাদের দুজনের কাছেই আমার প্রশ্ন থাকবে যে এই মানে এইটুকু একটা ওসমান হাদিকে এরা কেন টার্গেট করলো? ওসমান হাদি কি আসলেই ছোট ছিল, নাকি আমরাই ওসমান হাদিকে হারিয়ে চিনলাম আর যারা শত্রু তারা ঠিকই ওসমান হাদিকে চিনতে পেরেছিল? এই আলোচনাটা আপনাদের দুজনের কাছ থেকে আমি নিব। একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।
ভাই হ্যাঁ, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা, ধারাবাহিক নাটক জোনাকির আলো, তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা জিনিস আছে না, পাপ্পু রাজ, যে অস্ত্র না, পরিচালনা একটা কি বলে? মুসাফির রনি। ভাই আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাই দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেবো না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কত সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদও দেখতেছি না, বাপারও দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোচরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার? দর্শক, সংলাপ প্রতিদিনে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের আলোচনার বিষয় আজকে শহীদ শরীফ ওসমান হাদী। আলোচক হিসাবে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং লতিফুল ইসলাম শিবলি। জনাব শিবলি, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, শরীফ ওসমান হাদী কেন টার্গেটে পরিণত হলেন? হাদী বাংলাদেশের রাজনৈতিক একটা নতুন ভাষা নিয়ে এসেছিল। আপনি খেয়াল করবেন, হাদী তার এই নির্বাচনী প্রচারণায় হাদী বলছিল যে আমি যদি সংসদে যেতে পারি তাহলে বাকি সংসদ সদস্যরা কে কত চাঁদাবাজকে পোষে এবং কে কত টাকার চাঁদা তোলে এই লিস্ট আমি প্রকাশ করে দিব। এটা একটা ভয়াবহ কথা। এবং হাদীর নির্বাচনী যেই স্টাইল, যে ট্রেন্ড চালু করেছিল, এটাও একটা বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড। হাদী রিক্সা ভ্যানে চড়ে মসজিদে ফজরের নামাজ পড়ে মসজিদের একা একজন মানুষ দাঁড়িয়ে থাকে, লিফলেট বিলায়, বাতাসা মুড়ি মুরকি মানুষের হাতে হাতে দেয় এবং মানুষ তার প্রতিক্রিয়ায় মানুষ, আমি দেখেছি শত শত মানুষ এসে 5 টাকা 10 টাকা হাদীর হাতে হাতে গুঁজে দেয়। কেউ কেউ এসে তার চেহারাটাও জানাতে চায় না, মানে দেখাতে চায় না ক্যামেরার সামনে, টাকার একটা বান্ডিল হাদীকে দেয়, ইয়ে করে দেয়। এই যে মানে আমাদের এখানে নির্বাচন মানে কি, কেউ জোর করে দেয় আর কেউ স্বেচ্ছায় দেয়। আমাদের এখানে নির্বাচন মানে কি, যে 100 কোটি টাকা বাজেট থাকে। আমি জানি আমাদের এক প্রার্থী যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, খুব কম টাকা সে নির্বাচনী প্রচারণার জন্য সে বরাদ্দ রেখেছে। সে টাকার পরিমাণ 100 কোটি টাকা। আমি খুব ক্লোজ এবং জানি, আমি এটা খুব মানে সত্য ঘটনা আর কি। 100 কোটি টাকা দিয়ে সে নির্বাচন করবে। সে জায়গায় হাদী রিক্সা ভ্যানে চড়ে, ওই ভ্যানের মধ্যে ঘুমিয়ে, ফজরের মসজিদে যে সাধারণ মানুষের মধ্যে যেই নির্বাচনী প্রচারণার যে নতুন ট্রেন্ড চালু করেছে, এটা অনেকের জন্যই এটা খুব শুভকর ছিল না। বেসিক্যালি আমাদের গণতন্ত্র কি? আমাদের গণতন্ত্র হচ্ছে পুঁজিবাদী গণতন্ত্র, ক্যাপিটালিস্ট ডেমোক্রেসি। এই পুঁজিবাদী গণতন্ত্র কন্ট্রোল করে পুঁজিবাদীরা, যাদের অনেক পুঁজির মালিক যারা, তারা এটা কন্ট্রোল করে এবং দিন শেষে তারাই নিজেরা এই ক্ষমতার ভাগ বাটোয়ারা করে নেয়। তাদের হাতে প্রচুর টাকা থাকে, তারা ভোট কিনে ফেলে, তারা ভোট কেন্দ্র কিনে ফেলে, যারা ভোটের সাথে যারা থাকে, যেই অফিসাররা, তাদেরকে কিনে ফেলে। ফলে দিন শেষে আমরা দেখি যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ, তারা এবং তাদের মানে মনোনীত প্রার্থীরা ভোটে যেতে তারা সংসদে এসে কথা বলে। সেখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের কোনো আসলে স্টেক নাই, তারাই তাদের মতো করে রাষ্ট্র চালায়। তো এখন হাদী সেই জায়গায়, হাদী হচ্ছে একটা বিশাল একটা প্রতিবন্ধকতা। সুতরাং হাদীর শত্রু যেমন ইন্ডিয়ান হেজিমনি, যারা এই দেশের সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে রাখতে চায়, এরা যেমন শত্রু, ঠিক তেমনি দেশের ভিতরে এই একটা যে এলিট, যে একটা মানে টাকাওয়ালা এলিট, যাদেরকে আমরা পুঁজিবাদী বলি, পুঁজির মালিক যারা, তারাও হাদীর শত্রু হয়ে, হ্যাঁ, তারাও হাদীর শত্রু হয়ে উঠেছিল। তো হাদী হচ্ছে একটা ট্রেন্ড সেটার। এরপরে নির্বাচনী, আমার মনে হয় যে আগামী নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা, এটা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে কারা সেই পুঁজির মালিক এবং কারা এই রাষ্ট্রকে তার পুঁজির জোরে দখল করে নিতে চায় এবং কারা হাদীর মতো এই সংসদে দাঁড়িয়ে যারা
এই দেশের ট্রু ভয়েস অফ বাংলাদেশ হয়ে উঠতে চায়। সো এই অর্থে হাদি আসলে সবারই প্রতিদ্বন্দ্বী, হাদি আসলে সবারই শত্রু, এক্সেপ্ট এদেশের সাধারণ মুক্তিকামী, স্বাধীনতাকামী, এই দেশের যারা আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চাই, আমরা না দিল্লি, না পিন্ডি, না আমেরিকা, আমরা নিজস্ব বাংলাদেশ পরিচয় নিয়ে যারা দাঁড়িয়ে থাকতে চাই, হাদি হচ্ছে তাদের মানুষ এবং বাদ বাকিরা হচ্ছে হাদির শত্রু। এই অর্থে যে তারা হাদির মতো পার্সোনালিটি, হাদির মতো পলিটিশিয়ান যদি এই সংসদে আসতে পারে, তাহলে তাদের আসলে এই বাণিজ্যের দিনটা আর সুখ মানে থাকবে না। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হাদি কি আগেই টের পেয়েছিল? সে তো তার শাহাদাতের আকাঙ্ক্ষা করেছিল এবং বলেছিল, যদি আমি রাজপথে দাঁড়িয়ে কোনো মিছিলে, কোনো স্লোগানে যদি শত্রু এসে আমাকে গুলি করে দেয়, তাহলে আমি শাহাদাত আলিঙ্গন করব। আমরা অবাক হয়ে দেখলাম যে তার মাত্র 8 বছরের একটি সন্তান আছে, 8 মাসের একটি সন্তান আছে। এই সন্তান, তার স্ত্রী, তার মায়ের মুখ, তার বোনের আদর, ভাইয়ের শাসন, কোনো কিছুই হাদিকে পেছনে ফেরাতে পারল না। হাদি নিজেই সেই মৃত্যুর মুখে গেল। একটা বিষয় দেখেন যে যদি রেভলিউশনারি হিস্ট্রি পড়েন তাহলে দেখবেন যে সব ঘরানাতেই আমরা এই ধরনের লড়াকু মানুষদের জীবনী পড়েছি। আপনার কিউবান, বলিভিয়ান রেভলিউশন যদি পড়েন, ইরানের বিপ্লবের ইতিহাস যদি পড়েন, ইভেন বর্তমানে যে আপনার কাশ্মীরে, ফিলিস্তিনে যে আজাদির লড়াই চলছে গত কয়েক দশক ধরে, এখানেও দেখবেন যে আপনার অসম্ভব রকমের দুঃসাহসিক মানুষদের গল্পগাথা আছে। আপনি দেখেন যে গত কয়েক মাস আগে ইসরায়েল যে আপনার হিজবুল্লাহর প্রধানকে আপনার অ্যাসাসিন করলো, এবং আপনার যে হামাস আছে, যে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী সংগঠনগুলো আছে, তাদের প্রধানদেরকে বিভিন্ন জায়গাতে অ্যাসাসিন করেছে। তাদেরও যদি হিস্ট্রি পড়েন দেখবেন যে প্রচুর লড়াইয়ের ইতিহাস আছে। এবং আমরা একসময় বাম রাজনীতি করেছি, আমরা দেখেছি যে আপনার বলশেভিক রেভলিউশনে এরকম হিস্টোরিক অনেক ফিগারের কথা আসছে, যারা এই রকম মানে একটা মৃত্যু তাদের কাছে একটা শুধুমাত্র একটা স্টপেজের মতো, যে একটা কাজ করতে করতে আমাকে সময় চলে যেতে হবে আর কি, এরকম একটা ধারণার জায়গাতে। আর যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, শাহাদাতে বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করেন, এই ধর্মে তো আপনার প্রচণ্ড রকমের করে এটার মর্যাদা দেয়া আছে। এবং আমাদের যে 4 খলিফা ছিলেন, 4 খলিফার 3 জনই কিন্তু শহীদ হয়েছেন। এবং খালিদ বিন ওয়ালিদ, যিনি খুব আফসোস করে বলতেন যে আমি এত যুদ্ধ করলাম, আমার শরীরে এত দাগ, কিন্তু আমাকে আজকে বিছানায় পড়ে কাতরায় কাতরায় মানে মরতে হচ্ছে। মানে এটা এমন একটা জায়গা যে ইসলামিক থিওলজির জায়গা থেকে এটা দেখানো হয় ইটস এ ব্লেসিংস, যে চাইলেই কেউ এটা পাবে না, এই মর্যাদার জায়গাটা পাবে না। এবং এইটা এমন একটা মর্যাদার জায়গা যে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে তার খুব কাছের মানুষ কারা হবে আর কি, যে যারা নবী রাসূল ছিলেন, যারা সিদ্দিকিন ছিলেন, যারা খুবই সত্যবাদী মানুষ ছিলেন, যারা শহীদ ছিলেন, আমলে সালেহ করেছেন, ভালো কাজ করেছেন, এমন মানুষগুলো তার কাছাকাছি থাকবে। তাই আলেম ওলামায়ে কেরামরা ইসলামিক থিওলজির জায়গা থেকে সবসময়ই এই শাহাদাতের মৃত্যুর কথা বলেন, বুঝান, এটার তামান্না যেন থাকে। এবং ভারতের হিন্দুস্তানের আজাদির লড়াইতেও আমরা দেখেছি যে মাল্টার বন্দিশালা যদি বইটা কেউ পড়ে, যে সেখানে দেখবেন যে প্রচুর আলেম ওলামায়ে কেরামরা যারা তুর্কি খেলাফত ধরে রাখার জন্য চেষ্টা করেছেন, মুঘল যে এম্পায়ার ছিল এটা ধরে রাখবার জন্য চেষ্টা করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, সেই রেশমি রুমাল মুভমেন্ট, আজাদির আন্দোলন যারা করেছেন, এরকম হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে আপনার আজকে ভারতের 2-3টা দ্বীপ আছে আপনার ভারত মহাসাগরে যে আন্দামান দ্বীপপুঞ্জ বলে, তো এই আন্দামানের বন্দিশালা, তারপরে মাল্টাতে ছিল, ব্রিটিশরা মাল্টাতে নিয়ে যেত ইউরোপে, তাদেরকে এই জায়গাগুলোতে রাখতো। তো সেইখানেও আমরা দেখেছি যে এই সকল ওলামায়ে কেরাম, এই সকল বিপ্লবী আজাদির লড়াইয়ের পক্ষে যারা ছিলেন, তারা সবসময় এই তামান্নাটা তারা ব্যক্ত করতেন আর কি। আর মুসলমানদের ভিতরে তো এমনি মৃত্যু ভয় জিনিসটা প্র্যাকটিক্যালি আসলে কাজ করে না, কারণ দিন শেষে ইটস এ জার্নি। আল্লাহ তাআলা দেখবেন, এই জন্য মুসলমানরা দেখবেন আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে উনি ইন্তেকাল করেছেন। যদিও পরিকল্পিতভাবে আমাদের বাংলা ভাষায় এই ইন্তেকাল শব্দটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, দেখবেন কিছু স্টুপিড ওয়ার্ড বলে, না ফেরার দেশে চলে গেছেন, তারপরে প্রয়াণ হয়েছে, এইরকম দেখবেন প্রচুর শব্দ বলে। ইন্তেকাল শব্দটার মানে হচ্ছে ট্রান্সফরমেটিভ, যে রুহু সে কখনো তার মৃত্যু হয় না, যে সে একটা লাইফ থেকে আর একটা লাইফে চলে যাচ্ছে, যে সে এই দুনিয়ার জীবন থেকে এখন পরকালের জীবনের ভিতর ঢুকে গেছে, কবরের স্টেশন, এরপরে হচ্ছে আখেরাত হবে তার। তো এই ইন্তেকাল শব্দের মধ্য দিয়ে যেটা হচ্ছে এই ট্রান্সফরমেটিভ জার্নি, এবং এই জার্নিটাই হচ্ছে আজকে ওসমান হাদি
দুনিয়ার জায়গা থেকে ওই জার্নিতে এখন চলে গেছেন। আমাদের এখন বড় জায়গাটা হচ্ছে অফকোর্স শোক একটা বড় জায়গা। ইসলামে সব জায়গায়, সব ধর্মে, সাইকোলজিতে, দুনিয়ার জ্ঞানে বিজ্ঞানে সব জায়গাতেই শোক জিনিসটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন ইন্তেকাল করলেন, উনি অঝোর ধারায় কাঁদছিলেন, ওনার দাড়ি ভিজে গেছে। কবর দেবার সময় সাহাবীরা বলছিলেন যে আল্লাহ রসুল আপনিও কাঁদেন। মানে তারা মনে করেছিল আল্লাহ রসুল তো একটা সুপারম্যান টাইপের কেউ একজন, উনি তো আসলে রক্ত মাংসের মানুষ ছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরই মতো মানুষ বলে দেবার জন্য। তো ওনার তো কষ্ট লাগেছে, ওনার ছেলে মৃত্যু হয়েছে, 2টা ছেলে ছিল, 2জন ছেলেই মারা গেছে। তো সেই জায়গায় অফকোর্স এই শোক আমাদের থাকবে, আমরা কষ্ট পাবো, কিন্তু এটা যেন কোনোভাবে মিসইউজের শিকার না হয়, এটা গুরুত্বপূর্ণ। এটাকে যেন কেউ এখনো মিসগাইড না করে। আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আছি, আমরা যারা বিভিন্ন জায়গা থেকে, শিবলি ভাইয়ের জায়গা থেকে, আপনারা গণমাধ্যমের জায়গা থেকে এই শোকটাকে একটা ট্রান্সফরমেটিভ পলিটিক্যাল জায়গাতে, একটা কালচারাল জায়গাতে নিতে হবে। তা না হলে যেটা হবে যে আমাদের শত্রুরা এইটাকে কেন্দ্র করে যেই মহাপরিকল্পনা করছে দেশকে অস্থিতিশীল করবার, সেইটা করবার চেষ্টা তারা করবে এবং করে যাচ্ছে। এবং ওইটাকে আমি বলি যে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একটা আছে যে আপনি ফলস ফ্ল্যাগ অপারেশনের জায়গা থেকে বোঝা যে হু বেনিফিটস, যেটা আপনি এর আগে প্রশ্ন করেছেন যে আমাদের থেকে কি আমাদের শত্রুরা আসলে তাকে ভালো চিনেছে, আসলে তাই চিনেছে। এই সকল কারণগুলোও ন্যায্য। অন্য কিছু কারণ এর সাথে আছে যে এই ঘটনা দ্বারা কে বেনিফিটেড হবে এখন। কারণ আমরা যারা সহযোদ্ধারা তো এই কাজ দিয়ে কোনো বেনিফিটেড আমাদের হয়নি। তাহলে বেনিফিশিয়ারি কে এই ঘটনার বেনিফিশিয়ারি হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণিত করতে চাচ্ছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণিত করতে চাচ্ছে যে ইউনূস সাহেব দেশ চালাইতে পারছে না, ওনার প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, ওনার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির উপর কোনো নিয়ন্ত্রণ নাই, অতএব উনি ফেব্রুয়ারি মাসে একটা ভালো নির্বাচন করতে পারবে না। এবং সেই যে আস্থাহীনতার সংকটটা দেখবেন, বট বাহিনী গত 1.5 বছর থেকে কন্টিনিউয়াসলি বলছেন। আপনারাও আমাদেরকে প্রায় জিজ্ঞেস করেন যে ভাই নির্বাচনটা হচ্ছে কিনা, হবে কিনা। গত 16 মাস থেকে এই প্রশ্নটা দেখেন এতবার করা হয়েছে, করতে 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 একটা টিপিং পয়েন্টে নিয়ে আসা হয়েছে যে না, ইলেকশন তো হয়ে যাচ্ছে। তখন ওই গ্রুপটা চিন্তা করছে যে আর কি করা যায় যে মানুষের মধ্যে এই আশঙ্কাটা, শঙ্কাটা চরমভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য। তো সেখানে কি করতে হবে, এমন একটা ঘটনা ঘটাইতে হবে যেই ঘটনাটার মধ্য দিয়ে সারা দেশবাসীর ভিতরে এই আস্থাহীনতা তৈরি হবে যে আসলে ইউনূস সরকার এই চার্জে নাই, সে আসলে দায়িত্বে নাই, সে আসলে ওই ভবনে বসে আছে। এটা হলো সব জায়গাতে দেখবেন যখন কোনো সাম্রাজ্য, জমিদারি পতন যুগের দিকে থাকে। সিক ম্যান অফ ইউরোপ বলতো অটোম্যানদেরকে একসময়, পৃথিবীর সবচেয়ে লংগেস্ট সার্ভিং এম্পায়ার। তাদেরকে কেন বলতো? কারণ জমিদারি বিশাল বাসভবনে বসে আছে কিন্তু সাম্রাজ্য চালাইতে পারছে না। তো সেইটা প্রমাণ করবার চেষ্টা এখন চলছে। আজকের ঘটনা এবং কয়েক মাসের ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে আমাদের ব্যুরোক্রেসি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের যৌথ বাহিনী যারা ম্যাজিস্ট্রেসি নিয়ে আছেন, কেন যেন সরকারকে ব্যর্থ করানোর জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করানোর জন্য প্রতিনিয়ত অ্যালাউ করছেন যে লেট ইট হ্যাপেন। আজকেও দেখলাম আপনার জানাজা শেষ, প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান বের হয়ে যাওয়ার সাথে সাথে অ্যাবসলিউটলি যে কর্ডন ছিল মিলিটারির, তারা উইথড্র করে চলে গেছে। এবং পুরো ক্রাউড আপনার এই লাশের গাড়ির উপরে এসে ঝাঁপায়া পড়েছে। তাহলে এবং আমরা বের হওয়ার সময় দেখলাম পুরো সংসদ ভবন জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষিপ্তভাবে হাঁটাচলা করতেছে। কারণ সিম্পলি তারা তো জানে না এন্ট্রি কোথায়, এক্সিট কোথায়, লাশ কোথায় নেওয়া হচ্ছে, কোথায় যাবে না যাবে, কোনো ডাইরেকশন ছিল না ল এনফোর্সমেন্টের পক্ষ থেকে। মনে হচ্ছে পরিকল্পিতভাবে যে এইটা একটা ঘটনা যেটার সাইড 2-4টা ঘটনা ঘটানোর মধ্য দিয়ে আমরা আজকে হাদিকে নিয়ে আলোচনা করব না, ওইটা কেন হইল, কেন মাইক কাজ করছে না সেটা এখন আলোচনা করতে হবে। কারণ জানাজার অধিকাংশ মানুষ মাইকের শব্দ শোনে নাই। তাহলে কেন মাইকটা কাজ করলো না, কেন মাইকটা আপনারা টেস্ট করলেন না? কাদের উপর দায়িত্ব ছিল? এই ধরনের একটা বড় ঘটনার পরে আপনি স্লোলি কফিনবাহী গাড়িতে লাখো মানুষ শ্রদ্ধা জানাতে জানাতে কবরস্থানে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, কেন সেটা আপনারা অ্যালাউ করলেন না? কেন তাদেরকে একদম র্যাপিডলি পথ চেঞ্জ করে অন্য পথ দিয়ে নিয়ে গেলেন? তাহলে কি হাদিকে ডাউনসাইজ করা, এত বড় একটা হিস্টোরিক্যাল জায়গা, এবং আপনি গণমাধ্যমের কর্মী, আপনি জানেন, আমরা কিন্তু সবাই জানি যে লাশ কফিনবাহী গাড়ি এইভাবে একটা প্রসেশনের মতো করে যাবে এবং আপনারা মঞ্চের পরিকল্পনাও তেমনটি ছিল, একটা প্রসেশনের মতো করে যাবে, লাখো মানুষ এই জানাজায় শরীক থাকবে। এবং এইটার মধ্য দিয়ে এবং গণমাধ্যমের অনেক জায়গায় দেখলাম ভাই সাংবাদিকরা বলছে ভাই আমি অমুক পয়েন্টে আছি, আমাকে একটা ইন্টারভিউ দিবেন। আমাদেরকে অনেক নক করেছে। তা আমরা পরে তো লাশ কফিন কোথায় কি আছে না আছে আমরা কোনো কুলকিনারা করতে পারছি না। তাহলে পুরো প্রসেসটাকে
যে একটা জাতীয়তাবাদী ঘটনা, দেশের আজাদির পক্ষের ঘটনা, আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের একটা এত বড় স্যাক্রিফাইস, সেইটাকে কিভাবে ছোট করে ফেলা। লক্ষাধিক মানুষ আসছে, মাইক কাজ করে নাই, মানুষ জানাজায় শরিক হইতে পারে নাই, বাস ট্রেনের ব্যবস্থা ছিল না এদিকে সেদিকে যাওয়ার, টোটাল ক্যাওয়াসের মধ্য থেকে দেখেন এদেশের মানুষ দেশকে কত ভালোবাসে, নিজ দায়িত্বে তারা শৃঙ্খলা মেনটেন করেছে। এবং গত 16 ডিসেম্বর আমি একই দৃশ্য দেখেছি সাভারে, স্মৃতিসৌধে যখন গেলাম, একজন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার, সিপাহী, জওয়ান কাউকে দেখি নাই। অথচ এটা কিন্তু আপনার জিওসি না 9 ডিভিশন যেটা আছে ওখানে সাভারে, সেই ক্যান্টনমেন্টের অধীনে এইটা অপারেট করার কথা, কিন্তু সেটা হয়নি। ওকে, ব্যারিস্টার ফুয়াদ, আমরা আলোচনা করব এবং জনাব লতিফুল ইসলাম শিবলি, আপনার কাছে আমার প্রশ্ন যে অভিযোগ আছে যে মানে হাদির সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, তাদের কেউ কেউ অঢেল বিত্ত বৈভবের মালিক বনে গেছেন, ক্ষমতা ভোগ করেছেন, কিন্তু হাদি যেই রাজপথের মানুষ, সেই রাজপথেই হাদি ছিল এবং একেবারেই সাধারণ একজন হাদিকে এদেশের মানুষ দেখেছে। এই হাদি আমাদের কোন হাদি? আপনার কাছে আমি জানতে চাইব। আমি যাচ্ছি আরেকটা বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা যাচ্ছি আরও একটি বিরতিতে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা, আরে বাহ, ধারাবাহিক নাটক জোনাকির আলো, তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও ওর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেবো না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাও মানে লাগ ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা, কথা সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদে দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ডর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হয়। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেন্ট আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবা। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায়।